হ্যাঁ, আপনি একটু সকালবেলা একটু হেঁটে আসলেন, একটু গায়ে গায়ে ঘাম ছড়ালেন, দেখবেন সারাটা দিন আপনার খুব কি কাটে, হ্যাঁ, খুব চাঙ্গা, আপনি খুব অ্যাক্টিভ আপনার কাটতেছে। তো এই যে বিষয়গুলা, এগুলা আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সাথে একটু এই ডোপামিন রেখে দিচ্ছে, মজা রেখে দিচ্ছে, যাতে করে মানুষ এটা আবার করে। মানুষ কিন্তু কাজটা করাইতে হবে নাকি? হ্যাঁ, পৃথিবীতে মানুষের বংশ প্রজাতি বাড়াইতে হলে তো মানুষকে নারী পুরুষের সাথে মিলন ঘটাইতে হবে। তো এটার সাথে আল্লাহ তাআলা একটা ডোপামিন রেখে দিচ্ছে, যাতে করে জিনিসটা মানুষ ঘটালে পরে সন্তান জন্মগ্রহণ করবে। তো এরকম বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা করছেন, যাতে মানুষের এটা স্বাস্থ্যসম্মত হয়, মানুষ যেন ভালো কাজ করার ক্ষেত্রে অগ্রগামী হয়। আপনি একটা গরিব লোককে হেল্প করলেন, দেখলেন এরকম মনটা কি বডিটা খুব হালকা লাগে, খুব ভালো লাগে। আপনি একটা দোয়া করলেন, দোয়ায় কান্নাকাটি করে আপনি একদম শেষ হয়ে গেলেন, তারপর কি মনটা ফ্রেশ লাগে না, মাথাটা হালকা লাগে, শরীর মনটা পাতলা লাগে। হ্যাঁ, এটা এইগুলো সব এই ডোপামিনের কাজ। এইভাবে ছাড়াও অন্যভাবেও এই জিনিস করানো যায়। কিভাবে করানো যায়? কিছু মেডিসিন আছে, কিছু জিনিস আছে, তারপর নাম জানেন অনেক কিছু। ফেন্সিডিল যদি কেউ খায়, তারপর হচ্ছে বিভিন্ন কোকেন মানুষ নেয়, হিরোইন খায়, ঠিক না, ড্যান্ডি খায়, ড্যান্ডি নেয়, এগুলো। তারপর হচ্ছে মানুষ মদ খায়, অ্যালকোহল খায়। এই একই জিনিস একইভাবে কাজ করে। যখন কেউ একটা হিরোইন নিচ্ছে বা ইয়াবা খাচ্ছে, তখন যেমন নরমালি আপনি যখন একটা ভালো কাজ করলেন, আপনার ডোপামিন যতটুকু হলো, ইয়াবা খেলে পরে তার 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি তার তখন ডোপামিন ওখানে বের হয়। তো এই যে নরমাল মানুষের যে বিষয়গুলোতে আনন্দ পাওয়ার কথা, সেখানে যতটুকু জিনিস আসে, ডোপামিন আসে, তার চেয়ে এই যে বিভিন্ন মাদক যেগুলা, এইগুলাতে আসে অনেক বেশি, অনেক বেশি, 200 গুণ, 500 গুণ, 1000 গুণ, এত বেশি। এবং এটা খুব অল্প সময়ের জন্য আসে, অল্প সময়ের জন্য অনেক বেশি। এবং এটা বারবার নিতে থাকলে পরে কি হয়, আপনার ব্রেনের মধ্যে পার্মানেন্ট কিছু চেঞ্জ হয়ে যায়, পার্মানেন্ট কিছু চেঞ্জ আপনার ব্রেনের মধ্যে হয়ে যাবে। এই পার্মানেন্ট চেঞ্জের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে আপনার তখন আনন্দ লাগার জন্য আপনার যে লেভেল দরকার, ওই লেভেলটা উপরে উঠে যাবে। আমার বুঝতে পারছেন? আপনার যখন লেভেলটা উপরে উঠে গেল, তখন স্বাভাবিক কোনো কাজে আপনি মজা আর ভালো লাগবে না আপনার। তখন সন্তানের হাঁটা দেখলে, হাসি দেখলে পরে যে মনের মধ্যে একটা সুখ লাগে, ওই সুখ তখন আপনি আর পাবেন না, কারণ আপনার তো লাগবে বেশি। এবং ওই বেশি তখন তার স্বাভাবিক জীবনটা হয়ে যায় কি বোরিং। পুরাণ বলে না, কি বলে, বোরিং লাগতেছে, তার ভালো লাগে কিছু, মেলা মারা সবকিছু। তার মানে কি? তার মানে সে অন্য কিছুতে অভ্যস্ত, যেটা তাকে আরো বেশি দেয়, সুতরাং করতে তার ভালো লাগবে না। তো এই ঘটনাটাই ঘটে। এই ঘটনাটা তখন দেখা যাচ্ছে মাদক যারা গ্রহণ করে, তাদের বারবার নেওয়ার কারণে ওই ডোপামিনের জায়গাটা ভোতা হয়ে যায়। কি হয়ে যায়? সেনসিটিভ থাকে না, টের পায় না, ভোতা, তার ভালো লাগে না কিছু। বুঝতে পারছেন? তাহলে এটা কোনো মাদক, তুমি বুঝতে পারতেছি। যার ফলে ওর ভালো লাগার জন্য ও বারবার ওই মাদক নেওয়া ছাড়া ওর আর কোনো উপায়, একটু ভালো লাগার জন্য তাকে বারবার ওখানে ফেরত যেতে হয়, বারবার ফেরত যেতে হয়। এবং একটা পর্যায়ে তার ব্রেনের মধ্যে আমাদের যে নিজেকে নিয়ন্ত্রণের যে ক্ষমতা, এই নিয়ন্ত্রণের ক্ষমতার যে কানেকশন, যে সার্কিটগুলো আছে, ওইগুলো ধ্বংস হয়ে যায়। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এমন একটা সময় আসে যে তার নিতে ইচ্ছা করতেছে না, কিন্তু সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অটোমেটিক নিয়ে ফেলতেছে। এইবার এটা বাদ দেন, মাদক আমরা এখানে কেউই নেই না, এটা বাদ। মাদক ছাড়াও আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো এই একইভাবে কাজ করে। নাম বলতে পারবেন কি আমাকে? এই যে বলছে মোবাইল, ওকে তো বলে ফেলছে। হ্যাঁ, মোবাইল এভাবে কাজ করে। মোবাইলে আপনি যে রিলস দেখেন, এই যুব সমাজ যে রিলসের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, এটা এইভাবেই কাজ করে, খুব ওইভাবে কাজ করে। এবং এই রিলস দেখা এমন ভাবে তারা সেট করছে, দেখেন এই রিলসটা যদি উপর থেকে টেনে নিচ দিকে নামানো হতো, তাহলে মানুষের কাছে এটা বিরক্তিকর লাগতো, এটা সে বেশি করতে পারতো না। সহজ করে দিচ্ছে, নিচ থেকে টান দিলে উপরে উঠবে। এগুলো কিন্তু ওরা গবেষণার মাধ্যমে করছে, ওরা এটাকে গবেষণা করে বের করছে যে কিভাবে করলে পরে মানুষের কোনো কষ্ট ছাড়াই, কোনো ছাড়াই, বিরক্তি ছাড়াই সে এটা ঘন্টার পর ঘন্টা দেখতে পারবে। এবং সে ঘন্টার পর ঘন্টা দেখতেছে, তার মাথার মধ্যে বারবার ডোপামিন বাস্ট হচ্ছে। হয়তো একটা পর্যায়ে তার এইটা ছাড়া সে আর অন্য কোনো কিছুতে মজা পাবে না, সে আবার এটার মধ্যে ঢুকবে গিয়ে একটু পরে, কিছুক্ষণ পরে আবার সে এটার মধ্যে গিয়ে ঢুকবে। এবং এর ফলে যেটা হয়, সে তার জীবনটা তার কাছে বোরিং হয়ে যায়, বিষাদময়। এই জীবন তার ভালো লাগে না, তার বারবার এর মধ্যে যেতে ভালো লাগে। টিকটক, হ্যাঁ, এই জিনিস। আচ্ছা, আরো একটা বলেন তো দেখি, একজন বলছে মোবাইল আমার স্বাভাবিক জীবনের যে শান্তি, শান্তিকে ধ্বংস করে ফেলবে। বুঝে গেছে? সুতরাং এই জিনিসটার ব্যবহার, যারা যুবক আছে, তোমরা যদি মানুষের জীবন পাইতে চাও, কিসের জীবন? এটা তো জন্তুর জীবন। আমাকে কেউ নিয়ন্ত্রণ করতেছে, আমি তো নিজের জীবন নিজে কাটাচ্ছি না,
আমাকে ও নিয়ন্ত্রণ করতেছে আমাকে। এটা হলো জন্তু জানোয়ারের জীবন। ওই যে গরুর গাড়ি দেখছো না তোমরা, গরুর গাড়ির সাথে কি লাগায় দেয়, গাড়ি লাগায় দেয়, এরপর গরু বলবে যে আমার গাড়ি, গরু কি এটা বলবে? আমি আমার নিজের ইচ্ছা মতো চলতেছি তাই বলবে গরু? নাকি গরু কারো ইচ্ছা অন্য কারো ইচ্ছা মতো চলতেছে? তখন তুমি এটা ধরো আর কিছু না। তাই ও বললো একটা জিনিস মোবাইল। 2 নম্বর বলো দেখি একজন একটা বলো, এক যুবক সমাজ বলো, আরেকজন একটা বলো। গাড়ি চালানো, গাড়ি চালানো এটা একটা প্রোডাক্টিভ জিনিস। মিউজিক, হ্যাঁ কি বলছে? মিউজিক, মিউজিক। এই যে গানের মধ্যে যে বাজনা, এই যে বাজনাটা গানের মধ্যে বাজনা, এই বাজনা এই হুবহু একইভাবে কাজ করে, একইভাবে কাজ করে। আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন বাস্ট করে। বাস্ট, বাস্ট মানে কি? একসাথে অনেক, একসাথে অনেক, এটাকে বলে বাস্ট। বারবার বারবার করার দ্বারা আমার যে স্বাভাবিক জীবন, এই স্বাভাবিক জীবনটা তখন তার শেষ হয়ে যায়, তার আর ভালো লাগে না। স্বাভাবিক কোনো কাজে সে সুখ পায় না, সে আনন্দ পায় না, তার জীবনটা আর মজার থাকে না, শেষ হয়ে যাবে সেটা। এবং এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কথা বলছেন যে এই সংগীত হচ্ছে অন্তরের মদ। কি বলছেন? এটা মিলছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত ফিরাসত দান করছেন। আজকে বিজ্ঞান যেটা আবিষ্কার করছে, ইবনে তাইমিয়া 700 বছর আগে উনি এটা টের পাইছেন যে এটা অন্তরের মদ। মদ যেভাবে কাজ করে হুবহু একইভাবে মিউজিক আমাদের ব্রেনের মধ্যে কাজ করে। এই যে এই জায়গায় এই যে এই সার্কিট দিয়ে কাজ করে। এজন্য মিউজিক শুনলে একটু একটু ভালো লাগে, ভালো লাগে, কিন্তু দীর্ঘমেয়াদী ওই হিরোইন একটু ভালো লাগে, তারা হিরোইন তাদের কাছে হিরোইন খুব মজা লাগে, ভালো লাগে তাদের, কিন্তু আসলে সেটা কি করতেছে? আমার উপকারটা ক্ষতি। আমার জীবনটা তো আমার কাছ থেকে আমার জীবনকে ছিনাই নিচ্ছে, আমার কন্ট্রোলটা সে নিয়ে নিচ্ছে, ঠিক না? ভূতে ধরা মানে কি? আমি ভূতের কন্ট্রোলে। তো এইগুলো ঠিক একই রকম, সে তখন মিউজিকের কন্ট্রোলে, সে আর নিজের কন্ট্রোলে সে নিজে নাই। বুঝে আসতেছে? আরেকজন আরেকটা কথা একটা বলেন তো দেখি। গেমস, গেমস উনি বলছেন গেমস, চমৎকার। এই একই ভাবে কাজ করে গেমস। এই গেমসও আমার মধ্যে একটা আসক্তি, একটা অ্যাডিকশন তৈরি করে, এবং সে বারবার ওই গেমসে চলে যায়। দেখবেন যারা গেমস খেলে একটানা 7-8 ঘন্টা খেলতেছে, একটানা খেলতেছে, তার ওটা ভালো যাচ্ছে না। যারা গেমস খেলে, হ্যাঁ, মানে তার মধ্যে কি সে আর নিজের মধ্যে নাই, তার কন্ট্রোল ভূতে নিয়ে নিছে, ভূতে পাইছে তারা, ভূতে তার নিয়ন্ত্রণ নিয়ে নিছে, জিনে ধরছে তারা। জিনের নাম কি? গেমস। হাসির বিষয় না কিন্তু, এগুলো কিন্তু আমার জীবনকে শেষ করে ফেলতেছে। একটা সম্ভাবনাময় ছেলে ফার্স্ট বয়, ওকে গেমসের মজা ধরায় দেন, হ্যাঁ, ওর সব শেষ হয়ে যাবে, ওর ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে, কোনো বিষয়ই নাই মানুষের জন্য। এবং এই পুরো সিস্টেমটা ডেভেলপ করছে কারা? এই যে বললাম যে এই পুরো সিস্টেম আমাকে খালি ওই দিকে ঠেলতেছে, খালি ওই দিকে ঠেলতেছে, ধ্বংস হওয়ার দিকে ঠেলতেছে, ধ্বংস হওয়ার দিকে ঠেলতেছে। আরেকজন একটা বলো। নারী। কে বলছে? নারী বলছে। নারী শরীর, নারী শরীরকে দেখা এটা পুরুষের জন্য এই জায়গায় কাজ করে, খুব ওই জায়গায় কাজ করে। হ্যাঁ, যার কারণে যুব সমাজ বিপুল সংখ্যক যুবক তারা পর্নোগ্রাফির মধ্যে আসক্ত, পর্নোগ্রাফির মধ্যে আসক্ত, এবং পর্নোগ্রাফি এইভাবেই কাজ করে। সে বারবার তার জীবনের মধ্যে যে কোনো সময় তার যদি মনে হয় যে না আমার ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, কি করবো? ওইটা দেখ, হ্যাঁ, নারী শরীর দেখা। ঠিক আছে? এটা তো আমাদের মেয়েরা বোঝে না, আমাদের মেয়েরা তো সব টিকটকে চলে আসছে এখন। হ্যাঁ, আগে কি যেন বলতেছে, আগে জমিদাররা ওই বাপদাদার ঋণ শোধ করতেছে। আগে জমিদাররা এই নিম্ন বংশের মেয়েদের নটি, যারা নটি বলা হয়তো, ওদেরকে টাকা দিয়ে নাচ দেখতো। আর এখন জমিদারদের মেয়েরা আছে আর কৃষক দেখায়, বাপদাদার ঋণ শোধ করতেছে। হাসার কিছু নাই, এটা আমার আপনার বোন, আমার আপনার স্বাস্থ্য বোন, খালাতো বোন এগুলোর মধ্যে আছে, আমার আপনার মেয়ে এগুলোর মধ্যে আছে, ঠিক আছে না? সুতরাং দেখেন, এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা যুব সমাজকে শেষ করে ফেলতেছে, শেষ, একদম শেষ। সে তার কন্ট্রোল নিয়ে নিছে একজন, তার জীবন শেষ, তার যৌবন শেষ, তার ভবিষ্যৎ শেষ, তার পড়াশোনা শেষ, তার ক্যারিয়ার শেষ, তার সাংসারিক দাম্পত্য জীবন শেষ, সব শেষ। 4 নম্বর হচ্ছে হস্তমৈথুন, একই জিনিস, সেম একই জিনিস। এমন একটা ডোপামিন দিয়ে দিবে আমাকে, সেই ডোপামিনের জন্য আমি বারবার সেই একই কাজ করতে থাকবে, এক পর্যায়ে তার আসক্তি তৈরি হবে, সে শেষ হয়ে যাবে, তার সংসারের জীবন, পারিবারিক জীবন শেষ হয়ে যাবে। আমরা তো ডাক্তারি করি, বহু রুগী এরকম আসে, যে কি করবো এখন, কি করবো কিছু করার নেই, যা খরচ, মানে ব্রেনের যে জায়গাটা তুমি নষ্ট করার তুমি করে ফেলছো নষ্ট, কারণ ওইটা তো ঠিক হবে না। তুমি এখন হানি নাটস খাইতে পারো, হ্যাঁ, তুমি এখন কলিকাতা হারবালে কিছু দৌড়াইতে পারো, সে তোমার ব্রেন তো ঠিক করতে পারবে না, এটার যে তোমার কর্ম করে ফেলছো, ঠিক আছে? সুতরাং এই জায়গাগুলো আমি আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই পুরো ব্যবস্থাটা আমাদের সার্বক্ষণিক খালি ওই দিকে পুশ করতে থাকে, ঠেলে ঠেলে খাদের মধ্যে কিভাবে ফেলা যায় এই পুরো সমস্ত মানুষকে। হ্যাঁ, যেমন ধরেন এই যে যুবক বয়স, এই বয়সে পোলাপানের হরমোন থাকে বেশি,
ঠিক আছে? ওরা এমন একটা সিস্টেম করে রাখছে যে যেই সময় তার পুরা শরীরের একটা দাবি যে আমার এই হরমোনের ফলে আমি তো পাগল হয়ে আছি, কি হয়েছে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন, এই পোলাপানের যদি এখন মাপা হয়, আমার বয়স কত এখন প্রায় 40-এর কাছাকাছি, ওদের যদি 20 বছরের একটা ছেলে যদি এখন মাপি, আমার 20 গুণ বেশি পাওয়া যাবে, 20 গুণ বেশি। অথচ এই বয়সে কি সে তার এই হরমোনের যে দাবি, এটা কি সম্পূর্ণ করতে পারতেছে? আমাদের সিস্টেম কি সেটা আছে? সেই সিস্টেম আছে, সেই নাই। এই বয়সে ওর এখন দরকার ছিল একজন কি করা, একজন সঙ্গী দরকার ছিল যে এই হরমোনের দাবি পূরণ করবে। একই ঘটনা মেয়েদের ক্ষেত্রে তাই, মেয়েদের এখন হরমোন মাথায়, কিন্তু সেও না ও পারতেছে না পারতেছে। তাহলে সিস্টেমটা আমাদের কি করতেছে, একটা ধ্বংসের মধ্যে আমাদের ঠেলতেছে। এবং এরকমই অবস্থা করছে যে তোমার যখন হরমোন বেশি থাকবে তখন তুমি আসল জিনিস পাবা না, কিন্তু আরো যা যা দরকার সব পাবা। এই যত বিষ সব পাবা, কিন্তু ভাগ পাবা না। তোমাকে ভাগ খেতে দিব না, বিষ আছে তোমার জন্য, অনেক বিষ রেখে দিচ্ছি, সুন্দর সুন্দর টেস্টি বিষ, এগুলো এখানে। তাহলে পুরো সিস্টেমটা আমাকে কি খেলতেছে। দুই নম্বর হচ্ছে সেদিন গবেষণাপত্র আমাদের দেখতেছিলাম অনেকগুলা, তো সেখানে দেখলাম যে ছেলে মেয়ে 12 বছরের ছেলে মেয়ে কিভাবে প্রেম করে এটা নিয়ে গবেষণা করছে। না 12-13 বছরের ছেলে মেয়েদের যে প্রেমের সম্পর্ক, হ্যাঁ আছে এরকম, আছে এরকম, আপনাদের এলাকার মধ্যে হয়তো বহু আছে। হ্যাঁ, তো ওরা দেখতেছে যে 12-13 বছর বয়সে পোলাপানের যখন কেবল তাদের ওই হরমোন বাড়া শুরু করতেছে, তখন তাদের আগ্রহ থাকে বিপরীত লিঙ্গকে আরো এক্সপ্লোর করার, তাদেরকে আবিষ্কার করার, তাদের নিয়ে প্রচুর পরিমাণে তাদের আগ্রহ থাকে, তাদের বিভিন্ন রকম আলোচনা। তো আগ্রহ যদি থাকে তাহলে এটাকে ধরেন এই উপর থেকে বন্যার পানি আসতেছে, এখন এই পানিটা কি আমি বাদ দেবো, নাকি এই পানিটা আরো বাদগুলো আমি সরাই দিয়ে এই সব ভাষায় দিয়ে চলে যাবে, কোনটা করবো বলেন? ভাষায় দিতে দেবো। তাহলে ওটাকে আমার নিয়ন্ত্রণ করতে হবে পানিটাকে, নাকি নিয়ন্ত্রণ করে মোটামুটি একটা ড্রেনের দিকে আমি ঘুরাই দিলাম, পানিটা সুন্দর করে ঘুরে চলে গেল, নাকি? ব্যাপারটা তো এটাই তো হওয়া উচিত ছিল। এই পশ্চিমা সভ্যতা পুরো উল্টা কাজটা করে। তারা এই সময়ে যে সময়টা ছেলেকে আলাদা রাখার কথা, ওই সময়টা তারা ছেলেরা একসাথে করে দেয়, বিভিন্ন গ্রুপ বানায় দেয় যে মেয়েদের সাথে মেশ, প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ এই দুটো কনফার্ম করে, তাহলে তৃতীয় আর চতুর্থ ধাপে তারা এমনি ঢুকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই প্রেমে তারা 4টা ধাপ বের করছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম 2টা ধাপ যদি স্কুল কমপ্লিট করে দেয়, তাহলে তৃতীয় আর চতুর্থ ধাপ খোঁজার জন্য নিজেরাই যথেষ্ট। কখন কার বাসা ফাঁকা থাকতেছে বলে বলে এই বাসা ফাঁকা, চলে আসে, হাসির কথা না? এভাবেই কিন্তু পশ্চিমা সভ্যতা কাজ করে। পুরা পশ্চিমা সভ্যতা ওরা নিজেরা ধ্বংস হয়ে গেছে, আমরা যারা পশ্চিমা সভ্যতার মধ্যে যে যতটুকু ঢুকবো সে ততটুকু ধ্বংস হবো, আর যে যতটুকু ইসলামের মধ্যে ঢুকবো সে ততটুকু বাঁচলাম, সে ততটুকু বাঁচতে পারলাম। কথা কি ক্লিয়ার না? বেজাল আছে? কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূল ঘটনা। মূল ঘটনা হচ্ছে বর্তমান পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত পশ্চিমা দেশে যারা ওরাই বেঁচে আছে একটু, যারা মোটামুটি খ্রিস্টান যে মূল্যবোধ গুলো আছে, খ্রিস্টান ধর্মে তো জেনা নিষেধ, হ্যাঁ, খ্রিস্টান ধর্মে হস্তমৈথুন আমাদের মতোই নিষেধ, আমাদের যেরকম কবিতা গুণা ওদেরও কবিতা গুণা, ঠিক আছে? তারপরে যে গর্ভপাত্র থেকে শুরু করে যা যা কিছু আছে, এই যে কন্ট্রাসেপশন, এই যে কন্ডম ব্যবহার করা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা, এগুলো ওদের ধর্মেও, খ্রিস্টান ধর্মে এগুলো হারাম। তো এখনো পর্যন্ত যারা খ্রিস্টান মূল্যবোধ, কট্টর খ্রিস্টান যারা, ওরা একই পরিবারগুলো এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বে টিকে আছে, বেঁচে আছে, আর বাকি সব শেষ। আজকে আমরাও যারা দেখবেন যে যাদের আলহামদুলিল্লাহ যারা দিনের উপর চলার চেষ্টা করি, পারিবারিকভাবে একটা সন্তানের উপর নিয়ন্ত্রণ আমরা রাখি বা দিনের উপর চলার চেষ্টা করি, মোটামুটি আমরা একরকম ভাবে আমরা কিছুটা নিশ্চিন্ত ভাবে আমরা চলার। আর বাকি দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে পেরেশান, কারো সন্তান মাদক নেয়, কারো সন্তান একটার পর একটা সম্পর্ক করে, কারো মেয়ে আল্লাহ জানে কয়বার অপরাধ করছে। দেখেন বাকি ইসলাম যারা মানে না তাদের পরিবারের অবস্থা দেখেন এরকম পাবেন। তো যার কারণে ভাই আমাদের শেষ রক্ষা কবচ এই ইসলাম হচ্ছে আমাদের কি বলেন রক্ষা কবচ। এইটাকে যে যতটুকু আঁকড়ায় ধরবে সে ততটুকু বাঁচবে, আর যে যতটুকু দূরে ফেলবে সে ততটুকু ধ্বংস হবে। পশ্চিমা সভ্যতার এই আগ্রাসনে সে ততটুকু ধ্বংস হবে। ঠিক আছে ভাই? তাহলে আমি এই পর্যন্ত বেশি আলাপ করবো, 10টা বেজে প্রায় পার হয়ে গেছে। ওর কথা ভাই আমাদেরকে ইসলাম জানতে হবে, হ্যাঁ, আমাকে বাঁচতে হলে পরে জানতে হবে ইসলাম কি বলতেছে, ইসলামের পরিবার ব্যবস্থাটা কেমন, ইসলামে সন্তানকে কিভাবে নিয়ন্ত্রণ করার কথা বলা আছে, ইসলামে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করার কথা বলা আছে, ইসলামে সমাজ পরিচালনা করার কথা কিভাবে বলা আছে, রাষ্ট্র পরিচালনা করার কথা কিভাবে বলা আছে, অর্থ ব্যবস্থা, বাজার ব্যবস্থা কিভাবে ইসলাম পরিচালনা করতে বলতেছে, এইগুলো আমাকে জানতে হবে, এইগুলো আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে।